जैसे स्वर्ग में माँ काली है वैसे पश्चिम बंगाल में हमारी ममता दीदी है। কীর্তি আজাদের ভগবান মনে হয়েছে। এখন মুশকিল হচ্ছে কি জানতে, এই যে তাড়াতাড়ি ভগবান যাদের মনে হয় না তারা বড় তাড়াতাড়ি পাল্টে যায়। মিঠুন চক্রবর্তী বলেছিলেন না 300 বছর বাদে মন্দির হবে। মিঠুন চক্রবর্তী এখন কোথায়? ফলে এগুলো খুব ভয়ের ব্যাপার, জানেন তো। এত তাড়াতাড়ি ভগবান ঠগবান বানালে পরে বড় তাড়াতাড়ি বিপদ হয়ে যেতে পারে। আমি সিপিএম এর একটু খবর নিতে চাইছি। 23টা আসনে লড়েছে, 42টায় লড়ার মুরদ নেই। কংগ্রেসের সাহায্য নিয়ে লড়েছে 23টায়, 21খানা জামানত বাজেয়াপ্ত, 21খানা। ঠিক আছে, কুণাল ঘোষের কথা বলেছেন, এটা তো সত্যি যে 23 জনের ভিতর 21 জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। 21খানার আপনাদের হচ্ছে নাকি দুখানা? এটা তো ঠিকই তো ভুল বলেননি। সংখ্যাতত্ত্ব তো তাই বলছে, কিন্তু মুশকিল হচ্ছে কুণাল ঘোষ তো এটাও নিশ্চয়ই জানেন যে সংখ্যাতত্ত্ব অনুযায়ী তৃণমূল কংগ্রেস এক সময় লোকসভায় 1 ছিল, শুধু মমতা ব্যানার্জি জিতেছিলেন, বাকি সবাই হেরে গেছিল। কুণাল ঘোষ এটা জানেন। কুণাল ঘোষ এটা জানেন যে বিজেপি এক সময় লোকসভায় 2 ছিল, অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি জিতেছিলেন, বাকি সবাই হেরে গেছিলেন। সেই বিজেপি তো 313 হয়েছে, 303 হয়েছে। সুতরাং কোনো একটা নির্বাচনে 0, 1, 2 এইগুলো দিয়ে রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হয় না। রাজনীতির ভবিষ্যৎ যদি এগুলো দিয়ে নির্ধারিত হতো তাহলে অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি কেবলমাত্র জেতার পরে বিজেপি পার্টিটা উঠে যেত। ওঠে তো নি। মমতা ব্যানার্জি একটি আসন পাওয়ার পরে তৃণমূল পার্টিটা উঠে যেত। ওঠে তো নি। সুতরাং কুণাল ঘোষ নিশ্চিন্তে থাকুন, তিনি আমাদের খোঁজ খবর নিচ্ছেন, ভালো। আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তিনি জিতেছেন, মানে তার দল জিতেছে, তাকে বিজয়ীর শুভেচ্ছাই জানাচ্ছি। কিন্তু এইটাও তাকে একই সঙ্গে বলছি যে 2024টা 2024, যেমন 2021টা 2021 ছিল। 2021-এ বিজেপি আরও বেশি শক্তিশালী ছিল, 2019-এ বিজেপি আরও বেশি শক্তিশালী ছিল। 2024-এ তো বিজেপির 2019-এর শক্তি নেই। কে কুণাল ঘোষকে গ্যারান্টি দিল 2026-এ তৃণমূলের 2024-এর শক্তিই থাকবে? মোহাম্মদ সেলিম তিনি সিপিএম এর রাহুল সিনহা হিসেবে নিজেকে আরো প্রতিষ্ঠিত করেছেন, কারণ এত ঘুরে ঘুরে হারা এর কিন্তু রেকর্ড। উনি আবার রায়গঞ্জ, উত্তর কলকাতা থেকে রায়গঞ্জ হয়ে চণ্ডীতলা হয়ে মুর্শিদাবাদ ঘুরে ঘুরে হাঁটছেন। কুণাল ঘোষের রুচি, কুণাল ঘোষের মূল্যবোধ নিয়ে কথা বলেছেন। কুণাল ঘোষ তো মোহাম্মদ সেলিমের মূল্যবোধ নিয়ে কথা বলবেন না। আমাদের দেশের আইন অনুযায়ী লোকসভা নির্বাচনে আমি চাইলে গুজরাটের কোনো কেন্দ্র থেকে প্রার্থী হতে পারি। যেমন ইউসুফ পাঠানকে গুজরাট থেকে তুলে নিয়ে এসে বহরমপুরে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদের ক্ষেত্রে করেছেন, শত্রুঘ্ন সিনহার ক্ষেত্রে করেছেন। তো এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় পারেন ইউসুফ পাঠানকে গুজরাট থেকে তুলে নিয়ে এসে বহরমপুরে প্রার্থী করতে, তা সেটা যদি কুণাল ঘোষের কাছে সমর্থনযোগ্য হয়, তাহলে মোহাম্মদ সেলিম কলকাতা থেকে মুর্শিদাবাদে যেতে পারবেন না কেন? ঘুরে ঘুরে হাঁটছেন, এটা একটা রেকর্ড। না, ঠিক আছে, হেরেছেন তো। মোহাম্মদ সেলিম কি হারটাকে অস্বীকার করেছেন? হেরেছেন ঠিক আছে, কিন্তু নির্বাচনে সামগ্রিকভাবে আমরা পরাজিত হয়েছি, মোহাম্মদ সেলিমও পরাজিত হয়েছেন। তার সঙ্গে মুর্শিদাবাদ, রায়গঞ্জ, উত্তর কলকাতা, চণ্ডীতলা এইসব টানার দরকার কি? বিধানসভা নির্বাচনে আমি তো কাকদ্বীপ কেন্দ্রে প্রার্থী হতে পারি, তো কী অসুবিধা আছে? তো এগুলো কুণাল ঘোষ বলছেন আসলে উনার রুচি দিয়ে বলছেন, উনার মূল্যবোধ দিয়ে বলছেন। উনাকেই তো আবার মুখপাত্র থেকে সরিয়ে দিয়েছিল, এরপরে আবার পদপাত্র করবে কিনা আমি জানি না। মোহাম্মদ সেলিমের নেতৃত্বে যে এই আবার শূন্য, এর দায়িত্বটা মোহাম্মদ সেলিম নেবেন না? না, কেন? সকলে মিলে নেব। আমাদের পার্টি কালেকটিভ পার্টি, নিশ্চয়ই মোহাম্মদ সেলিম নেবেন, প্রধান দায়িত্ব তো তারই। কেন দেবেন না? মোহাম্মদ সেলিমকে অস্বীকার করেছেন, দায়িত্ব নিতে অস্বীকার তো করেননি। কিন্তু আমাদের পার্টি কালেকটিভ ডিসিশনের পার্টি, সামগ্রিক মূল্যায়ন হবে, কালেকটিভ ডিসিশন হবে, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি ঠিক হবে, এবং কালেকটিভলি আমরা সেটা করব। কি করলাম? ছেপে বিলি করে দেব, এনবিএতে পাওয়া যাবে, কুণাল ঘোষ কিনে নিয়ে 1 কপি পড়ে নেবেন,
অসুবিধে কী আছে? না আপনার একটা জায়গায় বাধা হয়েছে আর একটা জায়গায় মানে কার্যত হচ্ছে ভোট শেষ হয়ে যাওয়ার পরে একটা জটিলতা হয়েছিল বলে অনেকটা প্রিসাইডিং অফিসার ডেকেছিলেন বলে গেছিলাম, তারপরে সেখানে তৃণমূলের একদল দুষ্কৃতী ঘেরাও করে, সেখানেও পুলিশকে বলার সাথে সাথে পুলিশ অ্যাক্ট করেছে। আমি অন্তত নির্বাচনের দিন পুলিশ প্রশাসনের ভূমিকা সম্পর্কে আমার কোনো সমালোচনা নেই। যতবার ডেকেছি, যতবার অভিযোগ করেছি, ততবার পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করেছেন। সারা রাজ্যের সার্বিক ক্ষেত্রে কিন্তু এটা একটা দেখা যাচ্ছে হয়েছে এই ঘটনা। দেখুন, সারা রাজ্যের সার্বিক ক্ষেত্রে তো আমি ভোটের দিন খবর রাখিনি। আমি বড়নগরের ক্ষেত্রে বড়নগর থানা তারা যে প্রশাসনিক ব্যবস্থা করেছিল, আমাদের যে নাম্বারগুলো দিয়েছিল অভিযোগ জানানোর জন্য, সেই নাম্বারগুলোয় আমরা যতবার ফোন করেছি প্রত্যেকবারই তারা হস্তক্ষেপ করেছেন। এমন একবারও হয়নি যে তারা হস্তক্ষেপ করেননি। বুথের পর বুথ বিজেপি 0, সিপিআইএম 0, নোটা 14, বাকি সব অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে রেকর্ডটা উনি তৈরি করলেন সংসদীয় গণতন্ত্রের পৃথিবীর ইতিহাসে, এ রেকর্ড অবিস্মরণীয় হয়ে থাকবে। এই অবিস্মরণীয় রেকর্ডকে পৃথিবীতে 7ম আশ্চর্যের পরে 8ম আশ্চর্য হিসাবে ঘোষণা করবার জন্য আমি নির্বাচন কমিশনের কাছে দাবি জানাবো। এবং এই রকম একটা রেকর্ড যিনি তৈরি করেছেন তার একটা আন্তর্জাতিক পুরস্কার পাওয়া উচিত। না, ঠিকই তো, সায়ন্তিকা খুবই পরিশ্রম করেছে, বাচ্চা মেয়ে খুবই খেটেছে, সব জায়গায় ঘুরেছে। ওর পরিশ্রমকে ছোট করব কেন? কেউ পরিশ্রম করলে তার পরিশ্রমকে ছোট করাটা কাজ না। খুবই পরিশ্রম করেছে, ভালো জিতেছে, বড়নগরের মানুষের উপকার করুক, অসুবিধা নেই। এবং সেই সরকারটায় তৃণমূল কংগ্রেসের কোনো বড় ভূমিকা নেই। সেই সরকারটায় যদি আলটিমেটলি ইন্ডিয়া জোটেরই সরকার গঠিত হতো, তাহলে সেই সরকারটায় প্রধান ভূমিকা থাকতো ইন্ডিয়া জোটের বৃহত্তম শক্তি হিসাবে কংগ্রেসের। সুতরাং মানুষ বিবেচনা করেছেন এইটা যে সরকার যদি হয় মোদি বিরোধী, তাহলে তার নেতৃত্ব দেবে কংগ্রেস। কিন্তু সেটার সহায়ক শক্তি হিসাবে এই রাজ্য থেকে কার যাওয়ার সম্ভাবনা বেশি? মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন তিনি ইন্ডিয়ায় আছেন, তিনি ইন্ডিয়ার নামকরণ করেছেন, তিনি ইন্ডিয়া গঠন করেছেন। এর ভিতরে অনেক অতিশয়োক্তি আছে, অতিরঞ্জন আছে। সিপিএম এবং কংগ্রেসকে ভোট দেবেন না, একথাও তিনি বারবার বলেছেন। না, সেটা তো তার রাজনৈতিক প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের রাজনৈতিক প্রচার করবে। আমরাও তো বলেছি বিজেপি এবং তৃণমূলকে ভোট দেবেন না, সেটা আমাদের রাজনৈতিক প্রচার। রাজনৈতিক প্রচারের তো ভালো মন্দ বিবেচনা করে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক প্রচার করেছেন, আমরা আমাদের রাজনৈতিক প্রচার করেছি। দেখুন, প্রার্থী হিসাবে আমাকে মানুষ অযোগ্য মনে করে থাকতেই পারেন, কিন্তু মোহাম্মদ সেলিম বা অধীর রঞ্জন চৌধুরীকে নিশ্চয়ই অযোগ্য মনে করেননি, সুজন চক্রবর্তীকেও নিশ্চয়ই অযোগ্য মনে করেননি। সুতরাং আমার যদি কিছু অযোগ্যতা থাকে সেটা মেনে নিয়েই বলছি যে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী বা ধরুন উত্তর কলকাতার প্রদীপ ভট্টাচার্য রাজনীতির বিচারে এরা তো কেউ অযোগ্য না। ফলে আসলে এখানে প্রার্থীটা বিবেচ্য হয়নি, বিবেচ্য হয়েছে রাজনীতিটা। প্রতীককে বিবেচ্য হয়েছে বলে আমি মনে করছি, আপাতত মনে করছি না। অনেক চুলচেরা বিশ্লেষণ দরকার এবং সেই চুলচেরা বিশ্লেষণের পরেই এগুলো সম্পর্কে স্পেসিফিক কথা বলা যাবে। আপাতত এটা একটা অ্যাবসলিউটলি পলিটিক্যাল ভোট। মানুষ তার রাজনৈতিক উন্নত মননের পরিচয় দিয়েছেন, উন্নত চেতনার পরিচয় দিয়েছেন, সুপরিণত সিদ্ধান্ত মানুষ করেছেন। তাহলে কি জলপাইগুড়ির মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাননি, মালদা দক্ষিণের মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাননি, কিন্তু বেশি সার্বিক ক্ষেত্রে তো মানুষ বেশি এটাকেই চেয়েছে। কথা তো, যদি লক্ষ্মীর ভাণ্ডার নির্বাচনের ফ্যাক্টর হতো তাহলে তো 42টা কেন্দ্রেই হতো, 29টা কেন্দ্রে হলো কেন? এটা কোনো দিন হয় যে একটা জিনিস 29টা কেন্দ্রে কাজ করবে, 13টা কেন্দ্রে কাজ করবে না? এটা কখনো হয় না। লক্ষ্মীর ভাণ্ডার নিশ্চিতভাবেই একটা ভালো প্রকল্প, মানুষ তার দ্বারা উপকৃত হয়েছে। এবং আমরাও তো বলেছি যে আমরা যদি দায়িত্বে আসি তাহলে লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা থেকে বাড়িয়ে 2500 টাকা করব। রাহুল গান্ধী তো বলেছেন যে দিল্লিতে রাহুল গান্ধীর সরকার তৈরি হলে পরে জুলাই মাসের ভিতর 1 লক্ষ টাকা সমস্ত দারিদ্র্য সীমার নিচের মহিলাদের দেওয়া হবে। তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরোধিতা করার কিছু নেই। কিছু আমাদের সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় যেভাবে
ভিক্ষা আর ভাতার কাছে শিক্ষা হেরে গেল বলছেন, এটা ঠিক বলছেন না। এইভাবে কোনো প্রকল্পকে, আর আজকের দিনে পৃথিবীর সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট তারা সকলেই হচ্ছে কোনো না কোনো প্রকল্পের মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে। সুতরাং এটাও সেই রকম একটা, আমরাও তো করেছিলাম, আমরা বেকার ভাতা চালু করিনি, আমরা বিধবা ভাতা চালু করিনি। তবে বিষয়টা কি, ধরুন এই যে আমরা যখন দ্বাদশ শ্রেণী পর্যন্ত ফ্রি করলাম, কলেজ শিক্ষা ফ্রি করলাম, তখন আমি আমার পার্টির অভ্যন্তরে প্রশ্ন করেছিলাম যে আমি তো ব্যাংকে চাকরি করি, আমার স্ত্রী রেলে চাকরি করেন, তাহলে আমার ছেলে আমার মেয়ে কেন কলেজে টিউশন ফি ছাড়া পড়বে? একই রকমভাবে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কেও আমি বলবো যে এই যে হরে দরে সবাই পাবেন, এইটা ঠিক না। সত্যিকারের যাদের প্রয়োজন তাদের পাওয়া উচিত এবং সেই সংখ্যাটা আরও বাড়া উচিত। কিন্তু আমি দেখছি 3 ভরি সোনার হার পরে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে লাইন দিচ্ছেন, কাঁথা স্টিচের শাড়ি পরে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে লাইন দিচ্ছেন। এই কাজটা বোধহয় ঠিক হচ্ছে না। সরকার ভেবে দেখলে সরকারেরও ভালো, জনগণেরও ভালো। মানুষ এই রাজ্যে প্রধান শক্তিকে বেছেছে, নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের প্রধান শক্তি। সুতরাং এই রাজ্যের প্রধান শক্তিকে বেছেছে। ধরুন 2019 বা 2021 লোকসভা নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেস বিরোধী প্রধান শক্তি হিসেবে বিজেপিকে বেছেছিল, আমাদের বাছেনি। এই যে মানুষ যখন বাছেন কারোর বিরুদ্ধে কাউকে, আবার দেখুন 2016 বিধানসভা নির্বাচনে মানুষ কিন্তু বিজেপিকে বাছেনি, তৃণমূল কংগ্রেস বিরোধী প্রধান শক্তি হিসেবে আমাদের এবং জাতীয় কংগ্রেসকে বেছেছিল। ফলে মানুষ যখন বাছেন তখন সেই বাছাটা সবসময় একমুখী হয়, এটাই বৈশিষ্ট্য। তৃণমূলকে বলুন তো, আমরা যে ভোটটা পেয়েছি এই ভোটটা যদি আমরা না পেতাম, মোহাম্মদ সেলিম যদি ঘুরে ঘুরে না হারতেন, মোহাম্মদ সেলিম যদি 3,59,000 ভোট মুর্শিদাবাদ কেন্দ্রে না পেতেন, তাহলে আবু তাহের খান জিততো না বিজেপি জিতত। কুণাল ঘোষদের তো আমাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কুণাল ঘোষদের রাজনৈতিক দলের আমাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। এই যে শান্তিকা ব্যানার্জি 8,000 ভোটে জিতলেন বড়নগরে, আমি যদি 26,000-এর জায়গায় 16,000 ভোট পেতাম, শান্তিকা ব্যানার্জি জিততেন? সুজন চক্রবর্তী যদি 2 লক্ষ কয়েক হাজার ভোট না পেতেন, তাহলে সৌগত রায় 70-80,000 ভোটে জিততেন? কি মনে করছেন ওরা নিজেদেরকে? সাপের 5 পা দেখছেন? আমরা প্রথম থেকে বলে এসেছি আমাদের প্রধান শত্রু বিজেপি। এই রাজ্যে তৃণমূল বিজেপির সমার্থক শক্তি। জ্যোতি বসু বহুদিন আগে বলেছেন তৃণমূল কংগ্রেসের প্রধান অপরাধ বিজেপিকে আমাদের রাজ্যের মাটি চিনিয়ে দেওয়া। আমরা এই স্ট্যান্ডের বাইরে তো যাইনি, একদিনের জন্যও যাইনি। আমরাও তো বিজেপিকে প্রধান শত্রু করেই নির্বাচনী প্রচার করেছি, তৃণমূলও তাই করেছে। তৃণমূল জিতেছে, আমরা হেরেছি, কিন্তু প্রধান শত্রু চিহ্নিতকরণে তো ওদের সঙ্গে আমাদের কোনো ফারাক ছিল না। আমরা তার সঙ্গে ওদেরকে বিজেপির সহায়ক শক্তি বলেছি। কুণাল ঘোষ বলুন না, কুণাল ঘোষ তো বলেছিলেন সারদায় সবচাইতে বেশি লাভবান মমতা ব্যানার্জি। কুণাল ঘোষ বলেছিলেন সারদার টাকা কালীঘাটের টালির চালের তলায় আছে। আমি তো বলিনি, কুণাল ঘোষ বলেছিলেন। তাহলে সেই মমতা ব্যানার্জিকে একবারের জন্য সিবিআই ইডি জেরাও করলো না, উল্টো সারদার তদন্ত সিবিআই গুটিয়ে নিল। আর হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করলো, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করলো। তাহলে বিজেপির সঙ্গে কোথাও একটা গোপন সমঝোতা না থাকলে, গোপন বোঝাপড়া না থাকলে এই রকম একটা সোনার পাথর বাটি নির্মাণ সম্ভব? কুণাল ঘোষ উত্তর দিন না, কুণাল ঘোষই তো কথাটা বলেছিলেন, তাহলে কুণাল ঘোষই কথাটার উত্তর দেবেন।